নমস্কার। আজ 15ই ফেব্রুয়ারি 2026। মাত্র 3 দিন আগে বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল তা নিয়ে কিন্তু আলোচনা এখনও তুঙ্গে। প্রায় 2 দশক পর, মানে এতগুলো বছর পর, একটা অবাধ আর বিশ্বাসযোগ্য নির্বাচন দেখল দেশ। আর প্রাথমিক ফলাফল যা বলছে তাতে তো বিএনপি নেতৃত্বাধীন জোট বিশাল একটা জয়ের দিকেই যাচ্ছে। এর মানে তারেক রহমানই হচ্ছেন দেশের পরের প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তটা তো হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে প্রায় 2 দশকের এক অবিশ্বাস্য রাজনৈতিক রোলার কোস্টার। 2006 সালের সেই সংকট, 1-11, তারপর দীর্ঘ 17 বছরের নির্বাসন, আর শেষে একটা গণ অভ্যুত্থান। আজকে আমরা ঠিক এই জার্নিটাই দেখব, বোঝার চেষ্টা করব। আমাদের হাতে এই বিষয়ে বেশ কিছু সূত্র আছে, কিছু উইকিপিডিয়া নিবন্ধ, কানাডা সরকারের একটা পুরনো কিন্তু গভীর গবেষণা প্রতিবেদন, আর সাম্প্রতিক বেশ কিছু সংবাদপত্রের বিশ্লেষণ। চলুন এ বিষয়টা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই ঘটনাটা শুধু একজন নেতার ফিরে আসার গল্প না। এটা আসলে বাংলাদেশের যে দুটি প্রধান রাজনৈতিক পরিবার, জিয়া এবং শেখ পরিবার, তাদের কয়েক দশকের পুরনো দ্বন্দ্বের একটা নতুন অধ্যায়। এই প্রেক্ষাপটটা বুঝতে পারলে কিন্তু বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যৎ রাজনীতির অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আপনি জিয়া আর শেখ পরিবারের দ্বন্দ্বের কথা বলছিলেন। 2006 সালের সংকটটা তো ঠিক সেই দ্বন্দ্বেরই একটা বিস্ফোরণ ছিল, তাই না? চলুন সেখান থেকেই শুরু করা যাক। তার আগে ওই সময়ের একটা বিশেষ ব্যবস্থার কথা একটু মনে করিয়ে দেওয়া দরকার, তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট। হ্যাঁ, এই ব্যবস্থাটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ইউনিক ছিল। সহজ কথায়, সংসদের মেয়াদ শেষ হলে 90 দিনের জন্য একটা নিরপেক্ষ অরাজনৈতিক সরকার আসত। তাদের একটাই কাজ ছিল একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আর সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হতেন এই সরকারের প্রধান। সংকটটা শুরু কিন্তু ঠিক এই জায়গাতেই। একটা আপাতদৃষ্টিতে নিরীহ নিয়ম, কিন্তু এটাই হয়ে দাঁড়ালো বিতর্কের মূল কেন্দ্র। 2006 সালের অক্টোবরে যখন বিএনপি সরকারের মেয়াদ শেষ হল, তখন একটা অভিযোগ উঠল যে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দিয়েছে। এর উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিশ্চিত করা। আর প্রধান বিরোধী দল মানে আওয়ামী লীগ সাথে সাথেই এর প্রতিবাদ করে। তাদের ভয়টা ছিল, পছন্দের লোক প্রধান উপদেষ্টা হলে তো নির্বাচন আর নিরপেক্ষ থাকবে না, ফলাফল বিএনপির দিকেই যাবে। আর এই আশঙ্কা থেকেই তারা একেবারে রাস্তায় নেমে আসে। আর সেই আন্দোলনই তো পরে লগি বৈঠা আন্দোলন নামে পরিচিতি পেল। এই লগি বৈঠা নামটা শুনলেই কেমন একটা ভয়ানক চিত্র ভেসে ওঠে। এর পেছনের ঘটনাটা কি ছিল? কারণ এটা শুধু নাম ছিল না, এটা ছিল সেই সময়ের রাজনৈতিক সংঘর্ষের এক নির্মম বাস্তবতা। আওয়ামী লীগের কর্মীরা তাদের নেত্রীর ডাকে সত্যি সত্যি লগি আর বৈঠা হাতে ঢাকার রাস্তায় নেমেছিল। অন্যদিকে ছিল বিএনপি জামায়াত জোটের কর্মীরা। দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে যায়। উইকিপিডিয়ার নিবন্ধগুলো বলছে প্রথম মাসেই প্রায় 40 জন মানুষ মারা যায় আর আহত হয় শত শত। লগি বৈঠা দিয়ে প্রতিপক্ষকে পিটিয়ে মারার সেই দৃশ্যগুলো টিভিতে দেখানো হয়েছিল, যা পুরো দেশকে নাড়িয়ে দেয়। এটা আর রাজনৈতিক কর্মসূচি ছিল না, একটা গৃহযুদ্ধের মহলার মতো হয়ে গিয়েছিল। তার মানে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে কোনো সমাধানই বের করতে পারল না? যখন প্রধান উপদেষ্টা কে হবেন এই নিয়ে কোনো দলই একমত হতে পারল না, তখন কি হলো? তখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন। কিন্তু এতে সংকট কমার বদলে আরও বাড়ল, কারণ তিনি তো বিএনপিরই মনোনীত রাষ্ট্রপতি ছিলেন। ফলে বিরোধী জোট তাকে নিরপেক্ষ হিসেবে মানতেই রাজি ছিল না। তারা নতুন দাবি তুলল, একটা নির্ভুল ভোটার তালিকা করতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এই দাবিগুলো পূরণ না হওয়ায় তারা 22 জানুয়ারি 2007-এর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে দিল। তাহলে দেশ একটা ভয়াবহ অচলাবস্থার মধ্যে পড়ল। একদিকে নির্বাচন বর্জন, অন্যদিকে রাস্তায় সহিংসতা, অর্থনীতিও প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। আর ঠিক এই মুহূর্তে মঞ্চে প্রবেশ করে সেনাবাহিনী। একদম। পরিস্থিতিটা ছিল একটা দাবার বোর্ডের মতো। বিএনপি একটা চাল দিল, আওয়ামী লীগ পাল্টা চাল, আর পুরো বোর্ডটা যখন প্রায় অচল, তখন বোর্ডটাই উল্টে দিল সেনাবাহিনী। 11 জানুয়ারি 2007 এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। তারা হস্তক্ষেপ করল, যা 1-11 বা 11-11 চেঞ্জ ওভার নামে পরিচিত।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন জরুরি অবস্থা জারি করলেন আর নির্বাচন স্থগিত ঘোষণা করলেন। এরপর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার এলো, যার পেছনে ছিল সেনাবাহিনীর কামেল সমর্থন। এই সরকারের একটা ঘোষিত লক্ষ্য ছিল দুর্নীতি দমন, কিন্তু তাদের একটা অঘোষিত লক্ষ্যও ছিল, তাই না, যা -2 ফর্মুলা নামে পরিচিতি পেয়েছিল। ঠিক তাই। এই -2 ফর্মুলার মূল আইডিয়াটা ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূল কারণ হলেন দুই প্রধান নেত্রী, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তাদের যে ব্যক্তিগত আর পারিবারিক দ্বন্দ্ব, সেটার কারণেই দেশ এগোতে পারছে না। সুতরাং রাজনীতিকে যদি ঠিক করতে হয়, তাহলে এই দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এটাই ছিল -2। আর এই লক্ষ্যটাকেই সামনে রেখে শুরু হলো এক বিশাল দুর্নীতি বিরোধী অভিযান। আমাদের হাতে থাকা কানাডিয়ান সরকারের সেই গবেষণা প্রতিবেদনেও বলা হয়েছে, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী মিলিয়ে 160 জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তিকে তখন অ্যারেস্ট করা হয়েছিল। এর মধ্যে দুই নেতৃত্ব ছিলেনই, সাথে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও ছিলেন। মজার ব্যাপার হল, শুরুতে সাধারণ মানুষ কিন্তু এই অভিযানকে সমর্থন করেছিল, কারণ বছরের পর বছর ধরে দুই দলের শাসনামলে দুর্নীতি আর স্বজনপ্রীতিতে মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা একটা পরিবর্তন চেয়েছিল। কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল যে এর আসল উদ্দেশ্য দুর্নীতি দমন নয়, বরং দুই নেত্রীকে রাজনীতি থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া। কিন্তু এই -2 ফর্মুলা তো শেষ পর্যন্ত আর সফল হল না। কেন? কারণ এই ফর্মুলার ব্যর্থতা বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেয়। এখানে রাজনীতিটা আসলে ব্যক্তিকেন্দ্রিক। প্রতিষ্ঠান বা আদর্শের চেয়েও জিয়া এবং শেখ পরিবারের এই দুই নেত্রীর প্রতীকী গুরুত্ব অনেক বেশি ছিল, যা সেনাবাহিনী বা সুশীল সমাজ কেউই শুরুতে বুঝতে পারেনি। তাদের গ্রেফতারের পর বরং তাদের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত জনগণের চাপ আর আন্তর্জাতিক উদ্বেগের মুখে তত্ত্বাবধায়ক সরকার পিছু হটে এবং 2008 সালের ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য হয়। আর সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে এলো। এখান থেকেই বাংলাদেশের রাজনীতির একটা নতুন পর্ব শুরু হলো। আর এই পর্বের প্রায় পুরোটা জুড়েই তারেক রহমান দেশের বাইরে, নির্বাসনে। চলুন তার গল্পটায় ফেরা যাক। তাকে তো 7ই মার্চ 2007-এ গ্রেফতার করা হয়েছিল। হ্যাঁ, তার ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটা দুর্নীতির মামলা দেয়া হয়েছিল, কিন্তু যে বিষয়টা তখন সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছিল তা হল রিমান্ডে তার ওপর নির্যাতনের অভিযোগ। অভিযোগ করা হয় যে তার ওপর শদীদ শারীরিক নির্যাতন চালানো হয়েছিল, আর তাতে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন সংবাদপত্রের রিপোর্টগুলোতে আমরা দেখি তাকে স্ট্রেচারে করে আদালতে আনা হচ্ছে। ওই দৃশ্যগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। দীর্ঘ 18 মাস তিনি কারাগারে ছিলেন। তারপর কি হলো? তার স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তিনি জামিন পান। 11 সেপ্টেম্বর 2008-এ তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। একটা কথা বলা হয় যে তিনি নাকি মুচলিকা দিয়েছিলেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। এই ঘটনা থেকেই তার প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসনের শুরু। তাহলে তিনি চলে গেলেন লন্ডনে। আর এদিকে বাংলাদেশে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলো। এর পরের 15টা বছর তো শেখ হাসিনা শাসনামল। এই দীর্ঘ সময়ে লন্ডনে বসে তারেক রহমান কিভাবে দলটা চালালেন? এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তিনি লন্ডনে থেকেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তির ব্যবহার করে, বিশেষ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন, নির্দেশনা দিতেন। তবে এই সময়ে দেশে তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে একের পর এক মামলার রায় হতে থাকে। দুর্নীতি, অর্থপাচার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগ 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, তাতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এখানেই তো বিষয়টা বেশ ঘোলাটে হয়ে যায়, তাই না? একদিকে আওয়ামী লীগ সরকারের ভাষ্য ছিল এগুলো সবই আইনি প্রক্রিয়া, বিচারের রায়। অন্যদিকে বিএনপি সবসময় বলে এসেছে যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। এর একমাত্র উদ্দেশ্য তারেক রহমানকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে রাখা। এই বিষয়ে আমাদের সূত্রগুলো কি বলছে? আমাদের হাতে থাকা একটা বিশ্লেষণধর্মী নিবন্ধ বলছে, বাংলাদেশে ক্ষমতাসীন দলের হাতে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ার একটা লম্বা ইতিহাস আছে। জিয়া এবং হাসিনা দুই সরকারই একে অপরের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন ফৌজদারি মামলা ব্যবহার করেছে।
ফলে কোন মামলা কতটা আইনি আর কতটা রাজনৈতিক তা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। এটা একটা বিতর্কের বিষয় থেকেই যায়। তাহলে ১৫ বছর ধরে এই পরিস্থিতিই চলছিল। মনে হচ্ছিল এটাই হয়তো নতুন বাস্তবতা। কিন্তু ২০২৪ সালে এসে সবকিছু নাটকীয়ভাবে বদলে গেল। কি এমন হলো যে এত শক্তিশালী একটা সরকারের পতন ঘটল? আমাদের সূত্রগুলো এই ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কিভাবে দেখছে? ২০২৪ সালের ঘটনাটা ছিল একটা অপ্রত্যাশিত বিস্ফোরণের মতো। শুরুটা হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে, যা পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয়। সূত্রগুলো বলছে এর পেছনে শুধু কোটার বিষয় ছিল না, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে জমে থাকা নানা ক্ষোভ, অর্থনৈতিক চাপ, গণতান্ত্রিক অধিকারের সংকোচন আর একটা পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা, এই সব কিছুই এই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। সরকার যখন শক্তি দিয়ে এটা দমনের চেষ্টা করল, পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হল। আর শেখ হাসিনা সরকারের পতনের সাথেই তারেক রহমানের জন্য সব দরজা খুলে গেল। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিচার বিভাগেও বড় পরিবর্তন এলো। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচার বিভাগ নতুন করে স্বাধীনতা পায় বলেই মনে করা হয়। এরপর আমরা দেখি উচ্চ আদালত একের পর এক মামলায় তারেক রহমানকে নির্দোষ ঘোষণা করছে। বিশেষ করে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আদালত তার পর্যবেক্ষণে বলে যে এই ঘটনায় তাকে কোনো দালিলিক প্রমাণ ছাড়াই মূলত রাজনৈতিক উদ্দেশ্য এবং জোর করে আদায় করা জবানবন্দির ভিত্তিতে জড়ানো হয়েছিল। এই রায়গুলোই তার দেশে ফেরার পথটা পরিষ্কার করে দেয়। সব আইনি বাধা দূর হওয়ার পর ২৫শে ডিসেম্বর ২০২৫ তারেক রহমান দেশে ফিরে এলেন। প্রায় ১৭ বছর ৩ মাস পর তার এই প্রত্যাবর্তন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। বিমানবন্দরে, রাস্তার দুই ধারে তার সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। তারা তাকে একজন বিজয়ী বীর হিসাবেই বরণ করে নিয়েছিল। কিন্তু তার এই বিজয় আর প্রত্যাবর্তন সত্ত্বেও কিছু খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং নৈতিক প্রশ্ন কিন্তু রয়ে গেছে, যা এখনও অমীমাংসিত। সবচেয়ে বড় প্রশ্নটা তার ইউকের অভিবাসন স্থিতি বা ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে। ১ মিনিট, আমার একটা প্রশ্ন আছে। তিনি ঠিক কোন স্টেটাসে যুক্তরাজ্যে ছিলেন সেটা কেন এত গুরুত্বপূর্ণ? ধরা যাক তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা বিশাল এবং এটা একটা মৌলিক প্রশ্ন তৈরি করে। দেখুন, যদি কেউ কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চায়, তার মানে সে ওই দেশের সরকারের কাছে প্রমাণ করে যে তার নিজের দেশ তার জন্য নিরাপদ নয়, সেখানে তার জীবনের উপর হুমকি আছে। এখন প্রশ্ন হল, যে ব্যক্তি নিজের দেশকে অনিরাপদ বলে অন্য দেশে আশ্রয় চাইলেন, তিনি কিছুদিন পরে কিভাবে সেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার নৈতিক ও রাজনৈতিক বৈধতা দাবি করেন? আমাদের সূত্রগুলো বলছে এটা একটা বড়সড় স্ববিরোধিতা। আচ্ছা, এটা তো গেল নৈতিক প্রশ্ন। আর যদি তিনি রাজনৈতিক আশ্রয়ে না থেকে থাকেন, তাহলে অন্য সম্ভাবনা কি হতে পারে? অন্য সম্ভাবনাগুলো হল, তিনি হয়তো সেখানে স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR পেয়েছিলেন, অথবা এমনকি ব্রিটিশ নাগরিকত্বও নিয়ে থাকতে পারেন। ইনডেফিনিট লিভ টু রিমেইন মানে হচ্ছে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি। মানে আপনি সেখানে অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু আপনি ব্রিটিশ নাগরিক নন। এটা নাগরিকত্বের ঠিক আগের ধাপ। আর এর সাথে আমাদের সংবিধানের কোনো সংঘাত আছে কি? এখানে আসল সাংবিধানিক ম্যাচটা লুকিয়ে আছে। বাংলাদেশের সংবিধানের ৬৬(২)-এর গ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তবে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। ব্রিটিশ নাগরিকত্ব নিলে তো তিনি সরাসরি অযোগ্য। কিন্তু আনুগত্য স্বীকার, এই কথাটার ব্যাখ্যা কি? ILR পাওয়াটা কি বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করার মতো? এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে বড় ধরনের সাংবিধানিক বিতর্ক তৈরি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তার মানে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যতের বৈধতা নিয়ে একটা সাংবিধানিক প্রশ্ন ওঠার অবকাশ রয়েই গেল। তার দল বিএনপি কি এই বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে? এখনও পর্যন্ত দেয়নি। এই বিষয়টি নিয়ে তারা বরাবরই এক ধরনের নীরবতা পালন করে আসছে। আর এই নীরবতা সমালোচকদের সন্দেহকে আরও বাড়িয়ে তুলছে। বিষয়টা সুরাহা না হওয়া পর্যন্ত এটা তার রাজনৈতিক যাত্রায় একটা কাঁটা হয়ে বিধেই থাকবে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একটা তীব্র রাজনৈতিক সংকট, একটা সামরিক হস্তক্ষেপ আর দীর্ঘ নির্বাসন শেষে একজন নেতা আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে এলেন।
তার এই প্রত্যাবর্তনকে তার সমর্থকরা দেখছেন ন্যায় বিচারের বিজয় হিসেবে, আর সমালোচকরা দেখছেন পুরনো বিতর্কের পুনরাবৃত্তি হিসেবে। এটা বাংলাদেশের রাজনীতির এক নাটকীয় অধ্যায়, যেখানে আইনের শাসন, রাজনৈতিক প্রতিহিংসা আর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের আলোচনা শেষে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে বেগমদের লড়াই বা দুই প্রধান নেত্রীর দ্বন্দ্ব দিয়ে সংজ্ঞায়িত হয়ে এসছে। তারেক রহমানের এই উত্থান কি সেই অধ্যায়ের সমাপ্তি আর একটা নতুন যুগের সূচনা, নাকি এটা সেই পুরনো বংশানুক্রমিক সংগ্রামেরই পরের পর্ব, যেখানে কেবল চরিত্রগুলো বদলে গেছে? এই প্রশ্নটার উত্তরই হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথটা ঠিক করে দেবে। আমাদের আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।